আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ব্রাজিলের সামনে ইন্টারন্যাশনাল ব্রেকে ফিফা উইন্ডোতে দুটো ম্যাচ রয়েছে, যার মধ্যে প্রথম ম্যাচ তারা ইকুয়েডরের বিপক্ষে খেলবে। যে ইকুয়েডরের বিপক্ষে সর্বশেষ দুই ম্যাচ কিন্তু ব্রাজিল ড্র করেছে, যার মধ্যে একটা ম্যাচ কিন্তু ফিফা বিশ্বকাপেও ছিল। দল পুনর্গঠন কিংবা রিবিল্ডিং যে ফেজটার কথা আমরা দিনের পর দিন বলছি, সেটা এখনও প্রপারলি শুরু হয়েছে সেটা দাবি করা যায় না। তাই ব্রাজিলের জন্য সামনের প্রতিটা ম্যাচ গুরুত্বপূর্ণ। প্রতিটা ম্যাচে দলের মধ্যে একটা কম্বিনেশন তৈরি করার জন্য ব্রাজিলের কোচকে অনেক কিছু করতে হবে এবং অনেক জায়গা থেকে কঠিন সিদ্ধান্ত তিনি কিন্তু আসলে নিচ্ছেন। জানি না সেটার রেজাল্ট কি হবে। দেখুন, এর আগে ব্রাজিল সংক্রান্ত একাধিক ভিডিওতে বলেছি, আরও একবার বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আসলে একের পর এক কোচ আসছেন যাচ্ছেন, তখন বাজে খেলার সব রকমের দায় কোচের উপর চাপিয়ে হাই ডরিভাল করাটা পৃথিবীর সবচেয়ে সহজ কাজের একটা। ব্রাজিল ফুটবলে যদি ব্রাজিল থেকে কোচ নিতে হয়, দিন শেষে ডরিভাল জুনিয়র টাইপের প্রোফাইলকে বেছে নিতে হবে। পরবর্তীতে যে কোচ আসবেন বা আসতে যাচ্ছেন বা আসতে পারেন, তারাও কিন্তু এমন বা এর কাছাকাছি প্রোফাইল অভিজ্ঞতার একজন কোচ হবেন। প্রশ্নটা যদি হয় নিজের দেশের কোচ দিয়ে দল সাজানো, সেক্ষেত্রে বারবার কোচ চেঞ্জ করে কিংবা কোচের উপর সব রকমের দোষারোপ চাপিয়ে আসলে বড় রকমের কোনো লাভের কোনো কিছু হবে না। ব্যাপারটা যদি এমন কিছু হতো যে ব্রাজিল দেশের বাইরে থেকে কোচ নিচ্ছে এবং কার্লো আনচেলত্তির মতো একটা প্রোফাইলকে ব্রাজিল কিছুদিন আগে যেভাবে টার্গেট করেছিল ঠিক একই রকমের একটা পথে ব্রাজিল হাঁটবে, তখন এই কথাটাকেই ভিন্নভাবে কিন্তু বলা যেত। তবে আফসোস হচ্ছে সে পথে কিন্তু ব্রাজিল এই মুহূর্তে হাঁটছে না। তাই কোচকে কেন্দ্র করে অতিরিক্ত সমালোচনা করে ভিডিওর পর ভিডিও শেষ করার পক্ষপাতী আমি নই। আমার কাছে মাঠের ফুটবলে আসলে একটা ধরন, একটা প্যাটার্ন তৈরি করতে হলে, একটা দল তৈরি করতে হলে যথেষ্ট সময়ের দরকার। সময় আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। যারা ব্রাজিল ফুটবলের ভালো চান তাদেরকে সেই সময়টার জন্য অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, কোচকে সময় দিতে হবে। তবে তার মানে এটা নয় যে ব্রাজিল কোচদের এর আগে কোনো ভুল ছিল না। ডরিভাল জুনিয়রও কোপা আমেরিকাতে কোনো ভুল করেননি। ভুল, বাজে সিদ্ধান্ত, ব্যর্থতা, এটা ফুটবল কিংবা যে কোনো খেলা বা জীবনেরই একটা বড় অংশ এবং এটাকে অগ্রাহ্য করার কোনো সুযোগ নেই। তবে আমার কাছে মনে হয় কয়েকটা জায়গা থেকে ডরিভাল জুনিয়রকে আরেকটু বেশি করে সচেতন থাকতে হবে। যেমন তিনি তার স্কোয়াডে রাফিনার মতো ইনফর্ম একজন প্লেয়ারকে শেষ পর্যন্ত সিলেক্ট করেননি, যে রাফিনা সর্বশেষ একটা ম্যাচও হ্যাট্রিক করে দেখালেন এবং এই মুহূর্তে রাফিনার জায়গায় যে প্লেয়ারটা খেলবেন তিনি যদি খুব বেশি ভালো করতে না পারেন, স্বাভাবিকভাবে তিনিও সমালোচিত হবেন, কোচও সমালোচিত হবেন। তবে আমার কাছে মনে হয় ওই সময়টাতে কি ভেবে সিদ্ধান্তটা নেওয়া হয়েছিল সেটার পেছনের লজিকটা বোঝানো উচিত। স্যাভিও শেষ পর্যন্ত ইনজুরির কারণে এই দলটা থেকে ছিটকে পড়েছেন। তবে রাইট উইঙ্গার হিসেবে স্যাভিনো এবং তার বিকল্প হিসেবে কিন্তু মাত্র 17 বছর বয়সী এস্তাভিও উইলিয়ানকে প্রমোট করার একটা কথাবার্তা চলছিল, যেটা এই মুহূর্ত পর্যন্ত চলছে। এই সময়টাতে যেহেতু স্যাভিনো নেই, এস্তাভিও উইলিয়ানের দিকে আলাদা রকমের একটা নজর থাকবে। তিনি আসলে এক্সপ্লোসিভ একটা ট্যালেন্ট কিনা সেটা কিন্তু একেবারে প্রথম থেকে প্রমাণ করতে হবে, না হলে রাফিনা ফ্যাক্টরটা বারবার করে আসবে। এই ডিসিশনটাকে আমি এখনো 50-50 হিসেবে নিচ্ছি। এস্তেভাও উইলিয়ান যদি তার অভিষেকে যথেষ্ট ভালো ফুটবল খেলতে পারেন, তাহলে তাকে ঘিরে যত রকমের আলোচনা আছে সেটা আরও বেড়ে যাবে এবং একই সঙ্গে যে বিষয়টা নিয়ে আসলেই এই কোচ ডরিভাল জুনিয়রের সমালোচনা করা হচ্ছে, সে একই কারণে তার প্রশংসা কিন্তু করা হবে। এরপর যে বিষয়টা নিয়ে কোচ এবং প্লেয়ার অর্থাৎ দুই সাইড থেকে বড় রকমের একটা দুশ্চিন্তা এবং সেটা মুশকিল আসানের মতো একটা সলিউশন বের করা উচিত, সেটা হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড। আলাদা করে যদি আমি বলি, এই মিডফিল্ডে ব্রুনো গিমারেস, লুকাস পাকেতার মতো ফুটবলার রয়েছেন যারা কিনা তাদের ক্লাব ফুটবলে যথেষ্ট সফল। তবে আমরা কোপা আমেরিকাতে এই ফুটবলারদেরকে হারিয়ে খুঁজেছি। একই রকমের কথা জোয়া গোমেজের ক্ষেত্রে বলা যায়। মিডফিল্ডে আর যারাই থাকুন না কেন, তারা যদি তাদের জায়গা থেকে ক্রিয়েটিভ কোনো কাজ না করতে পারেন, বিশেষ করে আক্রমণে ওঠার ক্ষেত্রে ভালো অবদান রাখতে না পারেন, তাহলে আপনি কোচের পর কোচ পরিবর্তন করে কোনো লাভ পাবেন না। কারণ দিন শেষে মাঠের ফুটবলে সিদ্ধান্তগুলো প্লেয়ারদেরকে নিতে হয়। ভিনিসিয়াস জুনিয়রের কথা আলাদা করে বলতে হবে। ক্লাব ফুটবলে যে দুর্দান্ত ফর্মটা রাখেন, রড্রিগোর কথাও সেখানে যদি যুক্ত করে নেন, তাহলে তাদেরকে যে কোনো একটা ইন্টারন্যাশনাল ব্রেকে সত্যিকার অর্থের দলে নেইমারের ওই জায়গাটা নিতে হবে। শুধুমাত্র 10 নম্বর জার্সি পরে রড্রিগো মাঠে নামবেন কিন্তু নেইমার লেভেলের আশেপাশে কোনো সার্ভিস দেবেন না, এই জিনিসটা কিন্তু মেনে নেওয়া যায় না। এনরিকের ক্ষেত্রে সময়টা এখনও দরকার। কোচ যে এখনও আস্থা রাখছেন, নাম্বার 9 জার্সিটা দিচ্ছেন, সেটা এখন পর্যন্ত পজিটিভলি নিচ্ছি। তবে ওই যে বললাম, প্লেয়ারদেরও কিন্তু সময় এসেছে। ক্লাব ফুটবলে যা তারা যে ভালো করছেন সেটা জাতীয় দলে যদি করতে না পারেন, তাহলে সবচেয়ে বড় সমালোচনা কিছু কিছু ক্ষেত্রে তো আসলে তাদেরই হওয়া উচিত। ব্রাজিলের সিস্টেম থেকে ফুল ব্যাক, রাইট ব্যাক, লেফট ব্যাক পজিশনে বড় রকমের নির্ভরতা আসছে না, এটা বড় একটা দুশ্চিন্তার ব্যাপার এবং এটা কিন্তু ওভারঅল ব্রাজিলের ফুটবল স্ট্রাকচারের দিকে প্রশ্ন তোলে। এবারের ইন্টারন্যাশনাল ব্রেকেও সেটার দিকে তাকিয়ে থাকবো। সব মিলিয়ে কোচের নতুন কিছু কাজ এবং সে অনুযায়ী প্লেয়াররা আসলে অ্যাডজাস্ট করে নেওয়া, এটার দিকে তাকিয়ে আছি। দেখা যাক এবার ব্রাজিল ভালো কিছু করতে পারে কিনা। আরও অনেক ভিডিও আসবে, অবশ্যই ফুটবল ফ্ল্যাগের সাথেই থাকবেন।